শ্যামকুঞ্জ নামের একটি পাড়া ছিল, যেখানে জোয়া আর সারা নামের দুই বোন মায়ের সাথে থাকত। জোয়া, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠ, ঘরে ঝাড়ু দিয়ে দে। আমি উঠবো না মা, কালকে আমি ঝাড়ু দিয়েছিলাম, আজকে সারার ঝাড়ু দেবার পালা। সারা কাল সারা রাত পড়াশোনা করেছে, ওর একটু আরাম দরকার। এবার তাড়াতাড়ি ওঠ, না হলে ঝাড়ু দিয়ে মারবো। জোয়ার পড়াশোনা করতে একদম ভালো লাগতো না, কিন্তু সারা বই পড়তে খুব ভালোবাসতো। এই জন্যে জোয়া আর সারার মা সারাকে বেশি ভালোবাসতো আর তাকে দিয়ে কোনো কাজ করাতো না। নিয়ে এসো মা, এক বাটি আটা এনে দাও, এক বাটি চাল, গরিবের আশীর্বাদ পাবে মা। সারা, আমি দুধ গরম করছি, তুমি ভিখারিনী বুড়িমাকে একটু আটা দিয়ে আসবে। তুই দেখতে পাচ্ছিস না আমি পড়াশোনা করছি এখানে, আমাকে বিরক্ত করিস না। শেষে দুধ জাল দিতে দিতে জোয়াই গেল বাইরে বুড়িমাকে আটা দিতে। বুড়ি মহিলাটি বাড়ি থেকে অনেকটা দূর এগিয়ে গিয়েছিল। জোয়া আটা নিয়ে দৌড়ে দৌড়ে বুড়ি মহিলাটির কাছে গেল। মাফ করে দিও ঠাম্মা, আজকে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে মা, তোমার জায়গায় অন্য কেউ হলে ভিক্ষা দেবে বলে এত দূর আসতেও না। জোয়া যখন আটা দিয়ে ঘরে ফিরল, সমস্ত দুধ গামলা থেকে উথলে পড়ে গিয়েছিল আর গামলাটা পুড়ে গেছিল। জোয়ার মা বাথরুম থেকে স্নান করে বেরিয়ে দেখল সমস্ত দুধ মাটিতে ছড়িয়ে পড়ে আছে। জোয়া, তুই জানিস আমাদের বাড়ির অবস্থা এত ভালো নয়, আর তুই দুধ নষ্ট করেছিস। মা, আমায় ক্ষমা করে দাও, আমি বুড়িমাকে আটা দিতে গেছিলাম। সারা তো এখানেই বসেছিল, ও তো একটু দুধটা দেখতে পারতো, আমি পড়াশোনা করছিলাম তো। জোয়া, দুধ নষ্ট করার জন্য তোর শাস্তি হবে। দুদিন তুই ঘরের সব কাজ করবি, নয়তো তোকে খেতে কিচ্ছু দেব না। জোয়াকে দুদিন না খেয়ে থাকতে হলো। সারা জোয়াকে দেখে হাসতো আর রাগাতো। দুদিন কেটে যাবার পর রাত্রিবেলা সারা যখন খাটে ঘুমোচ্ছিল, জোয়া রাগের মাথায় তার বিনুনিতে আগুন লাগিয়ে দিল। সারার সব চুল পুড়ে গেল আর ও ন্যাড়া হয়ে গেল। মা দেখো, জোয়া আমার চুলের কি অবস্থা করেছে। মা খুব রেগে গিয়ে জোয়াকে গ্রামের দিদিমার বাড়িতে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন। তোকে এখানে রেখে পড়াশোনা করিয়ে আমি টাকা নষ্ট করব না, তুই গ্রামে যা, ওখানেই থাক। জোয়া গ্রামেই বড় হতে লাগলো। সে ভালো শিক্ষাও পেল না। সারা শহরে থেকে পড়াশোনা করে শিক্ষিত হল। জোয়ার দাদু দিদিমা জোয়াকে খুব ভালোবাসত, কিন্তু তারা মারা গেলেন। ওনাদের মৃত্যুর পর জোয়ার মামা মামি জোয়াকে বাড়ি থেকে বের করে দিল। আমরা তোমার খরচ আর চালাতে পারছি না, এবার তুমি নিজের বাড়িতে যাও। জোয়া যখন নিজের বাড়ি ফিরল, ও দেখতে পেল যে ওর মাও মারা গেছে আর সারা নিজে পছন্দ করে একটি ছেলেকে বিয়ে করে ফেলেছে। জোয়া, এখানে কি করতে এসেছিস? এখানে তোর কেউ নেই। মামা মামি আমাকে গ্রামের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার থাকার জন্য কোনো জায়গা নেই। আমিও বিয়ে করতে চাই। মা এই বাড়িটা আমার নামে করে গেছে, তাছাড়া এই বাড়িতে জায়গাও নেই। কিছুদিন পর আমারও বাচ্চা হবে, আমার পরিবারই কষ্ট করে এই বাড়িতে থাকবে, তাই তুই নিজের থাকার জন্য অন্য জায়গা খুঁজে নে। জোয়া বেচারি লোকের দরজায় দরজায় ঘুরতে লাগলো। অনেক আত্মীয়দের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ তাকে বেশি দিনের জন্য বাড়িতে রাখল না। একদিন যখন জোয়া রেল লাইনের ধারে বসে কাঁদছিল, তখন নদীর ধার থেকে সেই বুড়ি ভিখারিনীকে আসতে দেখল। ওনাকেই সে আগে আটা দিয়েছিল। বুড়িমা, আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ মা, ঈশ্বরের ইচ্ছায় আমি দীর্ঘ জীবন পেয়েছি।
তুমি কাঁদছো কেন? জোয়া তার সমস্ত সমস্যার কথা বুড়িমাকে জানালো। আমার সঙ্গে এসো। বুড়িমা জোয়াকে একটা কাঁঠাল গাছের কাছে নিয়ে গেল এবং গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে দিল। এটা কোনো সাধারণ কাঁঠাল নয়, এটাকে তুমি মনের মতো যে কোনো রূপ দিতে পারো। তুমি কাঁঠালকে যা রূপ দাও, 24 ঘন্টা পর কাঁঠাল আবার নিজের রূপে ফিরে আসবে। হে কাঁঠাল, একটা সুন্দর বাড়ি হয়ে যা। বলার সঙ্গে সঙ্গেই কাঁঠালটি একটি সুন্দর বাড়ি হয়ে গেল। জোয়ার কাছে থাকার জন্য এবার একটা জায়গা ছিল। জঙ্গল থেকে কিছু ফল ও সবজি সে পেড়ে আনত। 24 ঘন্টা পর যখন সেটা আবার কাঁঠাল হয়ে যেত, তখন জোয়া আবার আদেশ দিয়ে সেটাকে বাড়ি বানিয়ে নিত। পুরো এলাকায় সোনার মহল নিয়ে আলোচনা করতে শুরু করলো। কথাটা সারার কানেও পৌঁছলো। সারা জানতে পারল জোয়ার কাছে একটা জাদুই কাঁঠাল আছে, যেটাকে যা খুশি রূপ দেওয়া যায়। আমি এত পড়াশোনা আর সরকারি চাকরি করেও এত ছোট একটা ঘরে রয়েছি, কিন্তু জোয়া অশিক্ষিত হয়েও বিশাল বাড়িতে থাকছে। সারা নিজের জন্মদিনের নিমন্ত্রণ করতে জোয়ার কাছে গেল। জোয়া, আমি সেদিন তোমাকে খুব খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি নিজের লোক তো নিজেরই হয়। আমার জন্মদিনের পার্টি আছে, তুমি অবশ্যই এসো। জোয়া জাদুই কাঁঠাল নিয়ে সারার বাড়িতে গেল। কেক কাটা আর পার্টি শেষ হয়ে গেলে জোয়া সারার বাড়িতেই ঘুমিয়ে পড়ল। জাদুই কাঁঠাল ওর টেবিলের ওপরেই রাখা ছিল। সারা নিজের স্বামীকে বলল, এবার চুপচাপ এই কাঁঠালটা নিয়ে নাও আর খেয়ে নাও। সারার স্বামী কাঁঠালটা কেটে টুকরো করে খেয়ে নিল। সকালে যখন ঘুম থেকে উঠল, জোয়া কোথাও তার কাঁঠালটা দেখতে পেল না। সারা, তোমার পাশের জাদুই কাঁঠাল রাখা ছিল, তুমি দেখেছো কি? না, আমি তো দেখিনি। এই বলে সারা স্নান করতে চলে গেল। জাদুই কাঁঠাল, তুমি কোথায় আছো? বড় বেলুন হয়ে যাও। জোয়া একথা বলল কারণ কাঁঠাল ফুলে বেলুন হয়ে গেলে জোয়া দেখতে পাবে ওটা। হঠাৎই সারার স্বামীর পেট ফুলতে শুরু করলো, কারণ কাঁঠাল তার পেটেই ছিল। সারা তাড়াতাড়ি এসো, আমার পেট ফুলে ফেটে যাচ্ছে। আরে বাপরে, এটা কি হচ্ছে? কেউ আমার স্বামীকে বাঁচাও। তুমি কি আমার কাঁঠাল খেয়েছো? হ্যাঁ, আমি তোমার কাঁঠাল খেয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও, না হলে আমার পেট ফেটে যাবে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আগে কথা দাও, ভবিষ্যতে আর কখনো তোমরা আমার কাঁঠাল চুরি করবে না। কথা দাও আমায়। কথা দিচ্ছি, তোমার কাঁঠালে হাতও দেব না। হে জাদুই কাঁঠাল, নিজের আসল রূপে ফিরে এসো। সারা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার ভরসার যোগ্যই নও। আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করব না। জোয়া আবার সেই বুড়িমার কাছে গেল আর বুড়িমা জোয়াকে আবার একটা জাদুই কাঁঠাল দিল। আর তারপর থেকে জোয়া সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। অনেক দূর দেশে উলাটপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে ছেলেরা বাড়ির সব কাজ করত আর বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকত। সেখানে মেয়েরা বাইরে কাজ করতে যেত। এই গ্রামে রেণুকা নামে একজন গরিব চাষি মহিলা থাকত। তার 3টি মেয়ে আর একটি ছেলে ছিল। মেয়েদের নাম ছিল কেশরী, অঞ্জলি আর নিহারিকা। কেশরী আর অঞ্জলি ফর্সা আর সুন্দর দেখতে ছিল, কিন্তু নিহারিকার মুখে একটা পোড়া দাগ ছিল। ছোট্টবেলায় নিহারিকার উপর গরম দুধ পড়ে গিয়েছিল, সেই থেকে তার মুখে বড় একটা দাগ হয়ে গেছিল।
কেশরী আর অঞ্জলি মাঝে মাঝে নিহারিকাকে কথা শোনাতো যে সে ওদের মতো দেখতে সুন্দরী নয়। অঞ্জলি দেখ, মা 3টে সালোয়ার কামিজের কাপড় কিনে এনেছে। এই কাপড়গুলো তো খুবই সুন্দর। আমি 2টো নেব আর তুই একটা নিয়ে নে। একটা সালোয়ার কামিজের কাপড় আমারও চাই। মা নিশ্চয়ই আমার জন্যও একটা কিনেছে। কাপড় যতই সুন্দর হোক, তোর মতো কুৎসিত মেয়ে পরলে তোর কুৎসিত চেহারার কারণে সালোয়ার কামিজটাও কুৎসিত দেখাবে। একদিন রেণুকা তার 3 মেয়েকে ডেকে বলল, কেশরী, অঞ্জলি আর নিহারিকা, এবার তোমাদের 3জনকেই টাকা রোজগার করতে বাইরে যেতে হবে। শুধুমাত্র চাষ করে বাড়ির খরচ চলছে না আমার, তোমার ভাইকেও তো বিয়ে দিতে হবে, কারণ শ্বশুর বাড়ি ছেলেদের আসল বাড়ি। এই বলে রেণুকা তার মেয়েদের হাতে কিছু টাকা দিয়ে কাজ খুঁজতে পাঠিয়ে দিল বাইরে। 3জন মেয়ে কাজ খুঁজতে খুঁজতে একজন পশুপালক ব্যবসায়ীর কাছে পৌঁছল। ওই ব্যবসায়ী কুকুর, বেড়াল, ঘোড়া এইসব গৃহপালিত পশু বিক্রি করত। তো তোমাদের কাজ চাই? ঠিক আছে, কেশরী, তুমি কুকুরের দোকানে চলে যাও। কুকুরগুলোকে পরিষ্কার রাখা আর ঠিকমতো খাওয়ানো তোমার দায়িত্ব। অঞ্জলি, তোমাকে বিড়ালের দোকানে যেতে হবে, বিড়ালদের খেয়াল রাখবে। আর নিহারিকা, তুমি আস্তাবলে যাও, ওখানে ঘোড়াদের দেখাশোনা করবে। 3 বোন মিলে যার যার কাজ বুঝে নিল। কেশরী আর অঞ্জলি যখনই সুযোগ পেত ওরা নিহারিকার বিপদ বাড়িয়ে দিত। নিহারিকা যখন ঘুমোতো, কেশরী আর অঞ্জলি মিলে আস্তাবলে গিয়ে ঘোড়াদের কাদা মাখিয়ে আসত। তখন নিহারিকাকে বেকার ঘোড়াদের আবার পরিষ্কার করতে হতো। 2 বছর কেটে গেল। ব্যবসায়ীরা ডেকে 3 বোনকে বলল, তোমরা ভালো কাজ করছো, এবার যদি চাও টাকা নিয়ে তোমরা বাড়ি ফিরতে পারো। 3 জন বোন রোজগার করা টাকা নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় একটা গাছের নিচে তারা বিশ্রাম করবে বলে থামল। আমার তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে আসছি আমি। নিহারিকা যেই জল খেতে গেল, কেশরী অঞ্জলিকে বলল, নিহারিকার টাকাটা যদি আমরা পেয়ে যাই ভালোই হবে। তাহলে তো খুবই ভালো হবে। যদি নিহারিকার টাকাটা আমরা পেয়ে যাই আর ওটা আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিই, তাহলে আমাদের রোজগার তো দ্বিগুণ হয়ে যাবে। অঞ্জলি আর কেশরী মিলে একটা বড় গর্ত খুঁড়ল আর তার উপর বিচুলি দিয়ে ঢেকে দিল। তারপর নিজেদের টাকার পুটলি গাছের গোড়ায় রেখে দিল আর নিজেরা গর্তের সামনে এসে দাঁড়ালো আর নিহারিকাকে আওয়াজ দিল, নিহারিকা, দেখ আমরা কি সুন্দর প্রজাপতি পেয়েছি, তুই কি নিজের হাতে ধরতে চাস? নিহারিকা প্রজাপতি ভালোবাসত। সেও বাকিদের টাকার থলির পাশে নিজের থলিটা রাখল। তারপর প্রজাপতি ধরবে বলে কেশরীর দিকে এগিয়ে গেল। যখনই ও ঘাসের ওপর পা দিল, নিহারিকা সোজা গর্তে গিয়ে পড়ল। ওরা তখন নিহারিকার টাকার থলি নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সেখান দিয়ে একটা কাঠুরিনে যাচ্ছিল। সে গর্ত থেকে আওয়াজ শুনতে পেল, শোনো, কেউ কি বাইরে আছে? আমাকে এখান থেকে বের করো, আমার সাহায্য করো। কাঠুরিনী কোনো রকমে দড়ি দিয়ে বার করলো নিহারিকাকে। গর্তে পড়ে যাবার জন্যে নিহারিকার পায়ের হাড় ভেঙে গেছিল। নিহারিকার সেরে উঠতে কয়েক মাস সময় লাগলো। সেরে উঠে নিহারিকা যখন বাড়ি পৌঁছলো, তখন ও জানতে পারল যে তার মা মারা গেছে আর ভাইয়ের বিয়ে হয়ে গেছে। অঞ্জলি আর কেশরীও বিয়ে করে নিয়েছে। নিহারিকা, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। আমি আর কেশরী তোমাকে ঢুকতে দেব না। এখান থেকে চলে যাও তুমি, আর কখনো তোমার মুখ এখানে দেখাবে না। নিহারিকার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে রাস্তায় রাস্তায় খিদে তেষ্টা নিয়ে ঘুরতে লাগলো। যখন আর হাঁটতে পারছিল না, তখন নিহারিকা একটা শুকনো পেঁপে গাছের তলায় গিয়ে বসল। যদি এই গাছটায় পেঁপে হতো, আমি খেতে পারতাম। খুব খিদে পেয়েছে।
তখনই ওই গাছ থেকে একটা আওয়াজ আসলো। এই মেয়ে, তুমি আমার চারপাশে গর্ত করে জল দিয়ে ঘিরে দেবে বলো? আমি কি ভুল শুনছি নাকি? এই আওয়াজ কোথা থেকে আসছে? আমি একটা জাদু গাছ, আমি কথা বলতে পারি। তুমি আমার চারপাশে যদি জল দিয়ে ঘিরে দাও, আমি আবার সবুজ হয়ে উঠব। নিহারিকা গাছের চারপাশে গোল করে নালার মতো খুঁড়ল, তারপর তাতে জল ভরে দিল। সঙ্গে সঙ্গে গাছটা সবুজে ভরে গেল আর তাতে বড় বড় পেঁপে ধরে গেল। তখনই ওই গাছটা থেকে একটা পেঁপে নিচে পড়ে গেল আর সেটা একটা বাড়ি হয়ে গেল। ও মা, কি সুন্দর একটা পেঁপের বাড়ি! হ্যাঁ, আমার পেঁপে যেখানেই রাখবে সুন্দর একটা বাড়ি হয়ে যাবে, যার ভেতরে সব রকমের সুযোগ সুবিধা থাকবে। ট্যাঙ্ক থেকে পেঁপারের রস বেরোবে, তুমি ওই রস খেয়ে খিদে আর তৃষ্ণা দুটোই মেটাতে পারবে। তাছাড়া তুমি এর রস যদি আগুনে ফোটাও তাহলে সোনা হয়ে যাবে। ওদিকে কেশরী আর অঞ্জলির সমস্ত টাকা শেষ হয়ে আসছিল। তারা আবার কাজের খোঁজ করতে বাইরে বেরোলো। তারা যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, পেঁপের বাড়িটা ওরা দেখতে পেল আর এগিয়ে দেখলো বাড়ির বাইরে নিহারিকা সোনার চেয়ারে বসে বই পড়ছে। নিহারিকা, এটা কি তোর বাড়ি? তুই কি এত বড় লোক হয়ে গেছিস যে সোনার চেয়ারে বসিস? হ্যাঁ, এটা আমার বাড়ি আর এখানে সব জিনিসই সোনার তৈরি। কিন্তু আমি তোমাদের ঢুকতে দেব না, কারণ আমার তোমাদের ব্যবহার খুব ভালো করে মনে আছে। এইটুকু বলে নিহারিকা ঘরের ভেতরে চলে গেল। অঞ্জলি আর কেশরী নিহারিকার বাড়িটা কি করে ছিনিয়ে নেবে প্ল্যান করতে লাগলো। কি বলিস কেশরী, আরেকবার নিহারিকাকে মজা দেখাই? হ্যাঁ, পেঁপের বাড়িটা যদি আমরা পাই তো আমাদের দারুণ মজা হবে। এবার নিহারিকাকে নিয়ে কোনো গভীর কুয়োতে ফেলে দেব। রাতে অঞ্জলি আর কেশরী ঘরের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎই দুজন একটা গর্তে গিয়ে পড়ল। তখনই নিহারিকা বাড়ি থেকে বেরিয়ে এলো। তোমরা দুজন যেরকম ছক করে আমাকে গর্তে ফেলেছিলে, ঠিক সেভাবেই আমিও তোমাদেরকে গর্তে ফেলে দিয়েছি। এই গর্তটা একটু বেশি বড়, কিন্তু চিন্তা করো না তোমরা, আমি তোমাদের খাবার দিতে থাকবো, কিন্তু কখনোই বাইরে বের করব না। এরকম বলে নিহারিকা ঘুমোতে চলে গেল আর অঞ্জলি আর কেশরী গর্তে বসে কাঁদতে শুরু করলো। আমরোহা গ্রামে দিনকর আর সুরিয়া নামের দুই ভাই থাকতো। দিনকর 10 বছর আগে টাকা রোজগার করার জন্য দিল্লি চলে গেছিল। ও সেখানে মিষ্টির দোকান চালাতো। সুরিয়া গ্রামে থেকেই চাষবাস করত। দিনকর আর সুরিয়া দুজনের নামে 50-50 বিঘে আমের জমি ছিল। ওই আম গাছগুলোতে খুব মিষ্টি আম হতো। দিনকরের মেয়ে করিশ্মা আমের বাগানে ঘুরতে ভালোবাসতো। বাগানের কোণে একটা খুব বড় ঘন আমের গাছ ছিল। করিশ্মা স্কুল থেকে এসে ওই গাছের নিচে খাট পেতে দিত আর কোকিলের মিষ্টি আওয়াজ শুনে শুনে নিজের হোমওয়ার্ক করত। প্রতি বছর আম পাকার সময় দিনকর গ্রামে আসতো আর সুরিয়ার সাথে আম বিক্রি করে আবার দিল্লি ফিরে চলে যেত। এই 10 বছরে দিনকরের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হয়ে গেছিল। একদিন সুরিয়ার বউ শিলা তেলে ভাজা নিয়ে দিনকরের ঘরে গেল। করিশ্মা, আজ আমি অনেকদিন পরে পেঁয়াজি ভেজেছিলাম, ভাবলাম একটু তোমাদেরও দিয়ে দিই। ভালো হয়েছে জেঠিমা, তুমি এখানে পেঁয়াজি দিতে এসেছো। আমি তোমাদের ঘরেই আসছিলাম। কাল বাবা এসেছিল আর আমার জন্য আর মায়ের জন্য সোনার কানের দুল এনেছে, একজোড়া তোমার জন্যও এনেছে। শিলা খুব তাড়াতাড়ি ঝাপটে কানের দুলটা নিয়ে নেয় আর দৌড়তে দৌড়তে নিজের ঘরে যায় আর নিজের স্বামী সুরিয়াকে বলে, তোমার ছোট ভাইয়ের কাছে এত টাকা এসে গেছে যে ও নিজের বউ আর মেয়ের সাথে
আমার জন্য কানের দুল বানিয়ে দিয়েছে। যখন দিনকর শহরে এত রোজগার করছে, তাহলে তুমি বাগানে ওকে অংশ দিচ্ছ কেন? ওর তো শুধু একটা মেয়ে আছে, আমাদের তো দুটো ছেলে, খরচা তো আমাদেরই বেশি, তাই না? আমি চিরকাল দিনকরকে বাগানের অংশ দিয়ে এসেছি, আর দিনকরের পরিবারও এখানেই আছে। পৈতৃক সম্পত্তিতে যতটা অধিকার আমার আছে, অতটাই দিনকরেরও রয়েছে। দিনকর শহরে যে রোজগার করে, তার অর্ধেক অংশ তোমাকেও দেওয়া উচিত। শহরে ও নিজেও পরিশ্রম করে রোজগার করে, ও নিজের রোজগারের ভাগ আমায় কেন দিতে যাবে? সূর্যা নিজের ভাইয়ের প্রতি সৎ ছিল, কিন্তু ওর বউ ওকে দিনকরের বিরুদ্ধে ক্রমশ ভড়কাতে শুরু করেছিল। আর কতদিনই বা সূর্যা সৎ হয়ে চলতে পারতো। আস্তে আস্তে ওর বউয়ের কথাই মানতে শুরু করলো। একদিন করিশ্মার ফোনে দিনকরের বন্ধুর ফোন এলো। বন্ধু বলল যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। খবরটা শুনতেই করিশ্মা আর ওর মা দিনকরের কাছে দিল্লি চলে গেল। সূর্যা আর ওর বউ দিনকরকে দেখতে গেল, কিন্তু তাড়াতাড়ি ফিরে এলো। ওগো শুনছো, আমি বলছি এটাই সুযোগ বাগানটাকে নিজের হাতে করে নেওয়ার। এখন তুমি একটুকু সময় নষ্ট করো, তাহলে পরে পৌঁছাবে। সূর্যা গ্রামের প্রধানকে বলল যে ওর ভাই দিনকর আর দিনকরের পরিবার আর কখনো গ্রামে ফিরবে না, আর দিনকরের ভাগের বাগান প্রধানকে বিক্রি করে দিল। এত উর্বর আর দামি বাগান প্রধান সঙ্গে সঙ্গেই কিনে নিল। কয়েক মাস পরে করিশ্মা নিজের গ্রামে ফিরে এলো আর সূর্যার বাড়িতে গেল। জেঠিমা, বাবার শরীর এখনো ঠিক হয়নি, মা ওখানেই আছে। আমাদের বাগানের আম বিক্রি করে সূর্যা জেঠু যে টাকাটা পেয়েছে, সেটা বাবা নিয়ে যেতে বলেছে। তোমাদের বাগান ছিল, কিন্তু এখন আর নেই। আমরা ভাবলাম যে তোমাদের পরিবার আর কখনো ফিরবে না, এই জন্য আমরা বাগানটা প্রধানকে বিক্রি করে দিয়েছি আর বাড়ি বানিয়ে ফেলেছি। এতদিনে তো সব টাকা শেষ হয়ে গেছে। কিন্তু চিন্তা করো না, কোণের যে আম গাছটা তোমার খুব পছন্দ ছিল, ওটাকে বিক্রি করিনি। তুমি ওটার নিচে বসে আরাম করতে পারো। করিশ্মা দৌড়ে দৌড়ে প্রধানের কাছে গিয়ে পৌঁছলো। প্রধান বাবু, আমাদের আমের বাগান ফেরত দিয়ে দিন। বাবা হাসপাতালে ভর্তি আছেন, সব কাজ ব্যবসা বন্ধ হয়ে গেছে। বাগান ছাড়া খেতে পড়তেও অসুবিধে হয়ে যাবে। আমি তোমার জেঠুকে টাকা দিয়ে দিয়েছি, যা কথা বলার ওনার সাথে গিয়ে কথা বলো, বুঝতে পেরেছো? প্রধান করিশ্মাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল। করিশ্মা বেচারি নিজের বাগানের কাছে গেল আর ওই কোণের আম গাছটার নিচে বসে কাঁদতে শুরু করে দিল, যেখানে আগে ও প্রায় বসতো। এখন বাবার চিকিৎসা কি করে হবে? আমি কি করে পড়াশোনা করব? আমরা এখন সবাই কি খাবো? করিশ্মা গাছের নিচে বসে কাঁদছিল। তখনই ও দেখলো যে গাছের ডালে কিছু একটা সোনার জিনিস চমকাচ্ছে। করিশ্মা যখন ভালো করে দেখলো, তখন বুঝতে পারলো যে গাছের ডালে একটা সোনার পাখি বসে আছে। করিশ্মা অনেকক্ষণ ধরে ওই পাখিটাকে দেখতে থাকলো। বিশ্বাস হচ্ছে না, ওটা সোনার পাখি। তারপর হঠাৎ ওই পাখিটা বলে উঠল। করিশ্মা এত আজব বুলি আগে কখনো শোনেনি। পাখির বুলিতেই গাছের সব আম সোনার হয়ে গেল। এমন মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। করিশ্মা গাছের উপরে উঠে সব আম পেড়ে একটা ঝুড়িতে জমা করে নিল আর বাড়ি নিয়ে যেতে লাগলো। রাস্তায় ওর শিলার সাথে দেখা হয়। শিলা দেখলো যে করিশ্মা ঝুড়ি ভরে সোনার আম নিয়ে যাচ্ছে। ও তখনই করিশ্মাকে থামিয়ে জিজ্ঞেস করলো, আরে করিশ্মা, এই সোনার আম তুমি কোথায় পেলে? ভালো হচ্ছে জেঠিমা, তুমি কোণের আম গাছটা আমার জন্য রেখে দিয়েছিলে। ওই গাছে আজ একটা সোনার পাখি এসেছিল। যেই নাও বললো, সব আম সোনার হয়ে গেল। আমি আমগুলো বিক্রি করতে শহরে যাচ্ছি বাবার চিকিৎসা করানোর জন্য। শিলা তখনই সূর্যাকে গিয়ে সোনার পাখির ব্যাপারে বলল। ওই পাখিটাকে ধরে আমাদেরকে বাগানে নিয়ে যাওয়া উচিত। তারপর এক এক করে একটা গাছে পাখিটাকে বসিয়ে আওয়াজ বের করাতে হবে। তারপরে আমাদের পুরো বাগানের আম সোনার হয়ে যাবে। একবার যদি ওই সোনার পাখিটাকে আমরা পেয়ে যাই না, তাহলে সারা জীবন আমাদের দুই ছেলেকে আর টাকা রোজগার করতে হবে না। পরের দিন সূর্যা নিজের দুই ছেলের সাথে সোনার পাখি ধরতে চলে গেল। দুপুরের পরে ওই পাখিটা ওই গাছের ডালে এসেই বসে পড়লো, যে গাছের নিচে করিশ্মা বসে থাকতো।
সুরিয়া পাখির ওপর জাল ফেলে আর ওকে ধরে ফেলে। সুরিয়া ওই খাঁচাটাকে নিয়ে গিয়ে নিজের বাগানে একটা গাছের ওপরে রেখে দিল আর পাখির বুলি বের করানোর জন্য বাধ্য করতে লাগলো। তাড়াতাড়ি আওয়াজ বের কর আর আমার বাগানের আমগুলোকে সোনার করে দে। সুরিয়া অনেকক্ষণ ধরে আওয়াজ বের করানোর চেষ্টা করলো, কিন্তু ও কিছুই বলছিল না। শেষ পর্যন্ত সুরিয়া ওই পাখিটাকে একটা সুচলো লাঠি দিয়ে খুঁজতে থাকলো। পাখি রেগে গিয়ে বলল, আর সুরিয়া আরো দুই ছেলে সোনায় পরিণত হলো। গ্রামবাসীরা গিয়ে শিলাকে খবর দিল। তখন শিলা নিজের ছাতি পিটে পিটে কাঁদতে শুরু করলো। পানসিং কোন এক সময় গ্রামের দারোগা ছিল। ওর দাপটে গ্রামে চোর বদমাশরা কাঁপত। পানসিং এর ছোট ভাই নরেশ মাতাল আর জুয়ারি ছিল। পানসিং তাকে মেরে মেরে শুধরেছিল আর তারপর বিয়ে দিয়ে দেয়। কিন্তু আজ পানসিং খাটের থেকে ওঠার অবস্থাতে নেই। পানসিং এর এমন অবস্থা তার বউ মারা যাওয়ার পর হয়েছিল। একবার পানসিং ট্রেনিং এ গিয়েছিল। তখন পানসিং এর বউয়ের জ্বর হয়। ও বাড়িতে থাকা এক্সপায়ার হওয়া ওষুধ খেয়ে নেয়। বউয়ের মৃত্যুর শোক পানসিং সইতে পারে না, আরও টিবি হয়ে যায়। তখন থেকেই পানসিং খাটেই পড়ে থাকত আর তার মেয়ে গৌরী বাবার সেবা করত। বাবা, একটু ডালিয়া খাও না। কিছু না খেয়ে ওষুধ খেতে ডাক্তার বারণ করেছে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না গৌরী। সামনেই নবরাত্রি। নির্মলা যখন জীবিত ছিল তখন নবরাত্রির শেষ দিনে তখন ক্ষীর, পোলাও ও অনেক রকমের সুস্বাদু রান্না করত। পানসিং এর ছোট ভাই নরেশ আর তার বউ পানসিং এর মৃত্যুর অপেক্ষায় ছিল। ওদের প্ল্যান ছিল পানসিং মারা গেলেই গৌরীর বিয়ে দূরে কোথাও দিয়ে দেবে আর তারপর পানসিং এর জমি বাড়ি সব তাদের ছেলের হয়ে যাবে। তোমার ভাইজি গৌরী তো বাবাকে মরতেই দেবে না। খাবার, ওষুধ সবকিছুর পুরো খেয়াল রাখে। কিছু ব্যবস্থা করো যাতে এই মাথা ব্যথা তাড়াতাড়ি সেরে যায়। আমি কি করব? যতদিন দাদা বেঁচে আছে ততদিন তো হজম করতেই হবে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তোমার যেমন বোকার মতো বুদ্ধি। তোমার দাদা বেঁচে থাকতে যদি গৌরীর বিয়ে হয় তাহলে সব গৌরীর নামে লিখে দেবে দাদা। তারপর তুমি কি করবে? হ্যাঁ, যদি তুমি বলো তাহলে তোমার দাদার ব্যবস্থা আমি করি। তুমি কি করে তার ব্যবস্থা করবে? নরেশের বউ ওষুধের দোকান থেকে টাকা দিয়ে পানসিং এর যে ওষুধগুলো চলছিল সেগুলোর এক্সপায়ার্ড ওষুধ কিনে আনে ও পানসিং এর নতুন ওষুধ বদলে পুরনো ওষুধ রেখে দেয়। পরের দিন গৌরী ওষুধের তারিখ না দেখে বাবাকে ওষুধ খাইয়ে দেয় আর পানসিং মারা যায়। বাবা, তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে কেন? প্রথমে মা ছেড়ে চলে গেল, এখন তুমিও চলে গেলে। শান্ত হও গৌরী, সবই ভগবানের ইচ্ছা। আমরা আছি তো, তোমার বাবার অভাব আমরা বুঝতে দেব না আর ধুমধাম করে তোমার বিয়ে দিয়ে দেব। নরেশ গঙ্গার পাড়ের অনেক দূরের এলাকায় খুব গরিব এক ছেলের সাথে গৌরীর বিয়ে দিয়ে দেয়। যাও গৌরী, তোমার শ্বশুর বাড়িতে আনন্দে বাস করো। কোনো আনন্দ উৎসবে আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। কাকু, আমি বাবার ওই বড় ছবিটার সঙ্গে করে নিয়ে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাও। এমনিতেও আমরা ওই ছবিটার করবোটাই বা কি। দাদা তো আমাদের মনে রয়েছে। গৌরী শ্বশুরবাড়িতে পৌঁছে সব কথা বুঝতে পারে। ওর শ্বশুরবাড়িতে খাবারের খুব অভাব ছিল। যেদিন গৌরীর বর মজুরের কাজ পেত না সেদিন চাটনি রুটি দিয়ে গৌরীর কাজ চালাতে হতো। কাকু এত বড় ধোঁকা আমার সাথে কেমন করে করলো? কাকু তো বলেছিল আমার বর 200 বিঘা জমির মালিক, বাড়িতে 1 ডজন চাকর আছে, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। বিয়ের বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরেও নরেশ একবারও গৌরীর খোঁজ খবর করতে যায়নি। তখন গৌরী বুঝতে পারে ওর কাকু ধোঁকা দিয়ে গৌরীকে কাঁধ থেকে ঝেড়ে ফেলেছে। গৌরী তার বাবার যে বড় ছবিটা এনেছিল সেটা সামনে রেখে রোজ কাঁদত। একদিন রাতে কাঁদতে কাঁদতে গৌরী ঘুমিয়ে পড়ে। তখন ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নেতে গৌরী দেখে ছবি থেকে ওর বাবা ওর সাথে কথা বলছে। কাঁদিস না মা, আমি সব সময় তোর সঙ্গে আছি। তোর যা প্রয়োজন তুই আমার ছবির কাছে চাইতে পারিস। বাবা, সবার আগে আমি বাড়ি ফিরে যেতে চাই।
পরের দিন গৌরী ঘুম ভাঙতেই ও নিজেকে নিজের বাড়িতে দেখতে পায়। বাবার ছবি ওর সামনেই টাঙানো ছিল। নরেশ আর তার বউ গৌরীকে ঘরে থেকে চমকে যায়। গৌরী, তুই এখানে কি করে এলি? কে তোকে এখানে নিয়ে এলো? বাহ কাকু, যদি তোমার আসল চেহারা আগে জানতাম তাহলে আমি এখান থেকে যেতামই না। এত গরিব বাড়িতে আমার বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করেছো, আর এখানে বাবার জমি সম্পত্তি সব নিজের দখলে করে নিয়েছো। তোমার কি মনে হয় এত সহজে আমার থেকে মুক্তি পাবে? এটা আমার বাড়ি, আর যতদিন আমি বেঁচে আছি এখানকার সব জিনিসে আমার অধিকার। নরেশ তার আসল রূপে চলে আসে। মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। এখন কিন্তু তোর বাবা বেঁচে নেই যে তোকে বাঁচাতে আসবে। মারবো 2 চর, কাঁদতে শুরু করে দিবি। 2-4 দিন থাক এখানে, তারপর তোর বরকে ডেকে তোকে বিদায় করব। গৌরী বাড়িতে এসেও কাকুকে কিছুই করতে পারে না। ও একা ছিল, আর কাকুর গোটা পরিবার ছিল। সেদিন রাতে আবার গৌরী তার বাবার ছবির সামনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সেই স্বপ্ন আসে। বল মা, কি চাস তুই? বাবা, আমার 7টা পালোয়ান চাই যারা আমাকে রক্ষা করবে। পরের দিন ঘুম ভাঙতেই গৌরী দেখে 7টা পালোয়ান ওর সামনে দাঁড়িয়ে আছে। গৌরী তার কাকার কাছে গিয়ে বলে, কাকু, যদি তুমি আমাকে তাড়াতে চাও বা জোর করে শ্বশুর বাড়ি পাঠাতে চাও তাহলে এই 7টা পালোয়ান তোমার ভালো মতো ধোলাই করবে। নরেশ 7টা পালোয়ানকে দেখে খুব ঘাবড়ে যায়। ও বুঝতে পারছিল না এক রাতের মধ্যে 7 জন মানুষ কোথা থেকে এলো। নরেশ আর তার বউ রোজ রাতে গৌরীকে পানসিংয়ের ছবির সামনে কাঁদতে দেখত। মানো বা না মানো, ওই ছবিতে কোনো জাদু আছে। আমি গৌরীকে ওই ছবির সাথে কথা বলতে শুনেছি। চিন্তা করো না, আজ এই ছবিটার শেষ দিন হবে। সেদিন রাতে যখন গৌরী ঘুমিয়ে পড়ে তখন নরেশের বউ 7টা পালোয়ানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর ওদের বিষ দেওয়া চা খাইয়ে দেয়। পালোয়ানরা মরতেই নরেশ পানসিংয়ের ছবিটা জ্বালিয়ে দেয়। পরের দিন সকালে গৌরী ঘুম ভাঙতেই দেখে ছবিটা পুড়ে যাওয়ার পর নরেশ গৌরীর হাত পা বেঁধে একটা ঘরে বন্দি করে দেয়। আমি তোর বরকে ডেকে পাঠিয়েছি, ও কাল এসে তোকে নিয়ে যাবে। গৌরীর কাছে তার বাবার ছবি তো ছিল না, তবুও বাবার কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে ও আবার স্বপ্ন দেখে। কাঁদিস না মা, ছবি তো শুধু একটা মাধ্যম ছিল, আসল জাদু তো স্মৃতিতে রয়েছে। যতক্ষণ আমি তো স্মৃতিতে বেঁচে আছি ততক্ষণ আমি তো স্বপ্নেই আসব, আর তোকে সাহায্য করতেই থাকব। বল, কি চাস তুই? এবার গৌরী 7 জন বন্দুকধারীকে চায়। নরেশের পরিবার গৌরীর বাড়ি থেকে ভয়ে পালিয়ে যায়, আর কখনো তারা ফিরে আসেনি।